সরাসরি নিউজরুমে চলে যাব। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, একটা বিষয়ে এই ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে, 5 বছর ধরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু নিট কেলেঙ্কারিতে যেভাবে বিদেশি শক্তি, যেভাবে নানা রকম দুষ্কৃতীরা কার্যকলাপ চালানোর চেষ্টা করা, তাকে রোখার ক্ষেত্রে এই পদক্ষেপ। শুভ্রাংশু, দেখো, একটা দেশ জুড়ে যারা বিরোধী দল ছিল তারা একদম একটা অদ্ভুত আমোদ দেখা দিয়েছিল, অদ্ভুত আমোদ। সবাই যেন আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছিল জিহাদিরা। এই একটা সুযোগ পাওয়া গেছে, মোদী সরকারের উন্নতিকে, যে উন্নতির জন্য যে কাজগুলো করছিল সমস্তটা আটকে দেওয়া যায়। এই যে অদ্ভুত আমোদ, এই অদ্ভুত আমোদের মাঝখানে বিজেপি সরকার বা মোদী সরকার যেটা করলো, যে এই জায়গাটায় একটাকে বাঁধ দেওয়া গেল। কেন ধর্মেন্দ্র প্রধান বিজেপি সরকার যেটা করেছিল, মোদী সরকার নিজে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, রাত্রেবেলায় গভীর রাত্রে এসে তিনি জানিয়ে দিয়েছিলেন। এত একটা গোটা দেশ চালানো সোজা কাজ নয়, তার মাঝখান থেকে নিজে এসেছিলেন, ছাত্রদের কথা শুনেছিলেন এবং বলেছিলেন গোটা ব্যাপারটা যথাযথ তদন্ত হবে এবং মুখের কথা নয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়েছিল। কিন্তু তারপর যেটা দেখা গিয়েছিল, যারা দেশটাকে ভাঙতে চায়, দেশের উন্নতিতে যাদের ঈর্ষা হয়, যাদের হিংসা হয়, যারা দেশটাকে তছনছ করে ঘোলা জলে মাছ ধরতে চায়, এরকম গোটা দেশ জুড়ে একটা বিচ্ছিন্নতার আন্দোলন শুরু হয়ে গেছিল। ছাত্ররা যে আন্দোলনের কথা বলছিল, ছাত্রদের যে দাবি ছিল, সেটা কখনোই প্রধানমন্ত্রী বলেনি যেটা অযৌক্তিক, কিন্তু সেজন্য প্রধানমন্ত্রী ব্যবস্থাও নিয়েছিল। কিন্তু তাদের যে এর মধ্যখান ধরে মুখ্য শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি, এর দাবি ছিল, সেই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছিল যে এর পিছনে আরও গূঢ় কারণ আছে। যেই গূঢ় কারণটা কি, যে দেশটাকে নষ্ট করা, দেশের যে উন্নতির ধারা, এই যে স্মরণ হচ্ছে, অ্যাক্সিলারেশন যেটা হচ্ছে, সেই জায়গাটায় বাঁধা দেওয়া। এবং এটা প্রত্যেকটা রাজ্যে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কি হলো, কালকে পশ্চিমবঙ্গে যখন আমরা মিছিল দেখলাম, সেই মিছিলে দেখলাম কিছু নির্দিষ্ট এলাকার মানুষজন নির্দিষ্ট সাজ পোশাকে নির্দিষ্ট দিনে তারা করলো কি, বিচ্ছিন্নতা আন্দোলন করলো, অকারণ মারধর করা হলো সাংবাদিকদের। এবং যেটা মূল এবং মৌলিক জায়গা ছিল, দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার একটা চক্রান্ত, যেটা বোঝা যাচ্ছিল। ঠিক এই জায়গাটায় একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সুন্দর সিদ্ধান্তের মধ্যে ধর্মেন্দ্র প্রধান, যিনি আগেও বলেছেন, যিনি শিক্ষার জন্য কথা বলেছেন, তিনি বললেন ঠিক আছে, যদি তোমরা এটাতে শান্ত হও, দেশের অগ্রগতি যাতে বজায় থাকে, তো এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো যাতে মুখে যাকে বলে ঝামা ঘষে দেওয়া যায়, সেই ধরনের এরকম সিদ্ধান্ত। এবং এটা আচমকা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে 2 দফা বৈঠক হয়েছে, আমাদের যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে, তবু তারা বলছিল না। এবং এই সুযোগ নিয়ে যেটা বারবার করা হচ্ছিল, যেটা বারবার চলছিল, যেমন দেশ জুড়ে একটা এন্টারটেনমেন্ট চালানো করতে হচ্ছে এই বিচ্ছিন্নতাবাদীরা। বিভিন্ন মোবাইলে তার সবাই দেখছে কি, পুলিশকে নিয়ে কটূক্তি করছে, যারা আমাদের নিরাপত্তা দেন তাদেরকে নিয়ে কটূক্তি করছে। একটা গোটা জায়গাটায় একটা ছোট করে দেখানোর একটা চক্রান্ত শুরু হয়েছিল। বিভিন্ন ভাগে, বিভিন্ন অবস্থায় দেখানো হচ্ছিল, ছোট ছোট ভাগে, যাকে বলা হয় টুকরে গ্যাং বলে একটা হিন্দিতে ওয়ার্ড ব্যবহার করা হয়, সেই রকম বিভিন্ন জায়গায় ছোট ছোট এই যে দিল্লির যে আন্দোলনটা হচ্ছিল, সেক্ষেত্রেও দেখা যাচ্ছিল একটা নির্দিষ্ট মঞ্চ, এবং গোটা দিল্লি জুড়ে বিভিন্ন জায়গায় তারা আন্দোলনে ছোট ছোট ছবি করছে, রিলস করছে, সেটা ছড়িয়ে দিচ্ছে এবং সরকারের মুখে একটা কালি। আমার এই জায়গাটা যে ঘটনা ঘটছিল, আমাদের সঙ্গে রয়েছে সৌরভ শিকদার, উত্তর দমদমের বিধায়ক, বিজেপি বিধায়ক। আচ্ছা সৌরভবাবু, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নিলেন ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রীর জায়গা থেকে তিনি ইস্তফা দিলেন, এবং তিনি নিজেও বলেছেন যে শিক্ষার উন্নতির ক্ষেত্রে বিজেপি সরকার বা শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সর্বদাভাবে যে চেষ্টা করেছেন, সেই ধারা যেন বজায় থাকে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগেই বলেছিলেন যে যুব সমাজের আবেগ, যুব সমাজের যা দাবি, সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করা হবে। অর্থাৎ ভারতবর্ষ যুবক দেশ, ভারতবর্ষ যুবদের দেশ, তাদের আবেগকে সেখানে মান্যতা দেওয়া হলো। এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে উনিও প্রমাণ করলেন যে উনিও
এই বিতর্কে থামাতে, যুবদের যে দাবি দাওয়া ছিল সেই আবেগকে সম্মান জানাতে উনিও কিন্তু স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এটা ওনারও একটা ধন্যবাদ প্রাপ্য। তো দেখুন, যুবকরা দেশের ভবিষ্যৎ এবং যুবকদের প্রতিবাদ করার যেরকম অধিকার রয়েছে, তাদের কথা গুরুত্বপূর্ণ, তাদের কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী বিবেচনাও করেছেন, এটাও তাদের ভাবতে হবে। ধন্যবাদ সৌরভবাবু। মোদ্দা কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আন্দোলনের নামে দেশ জুড়ে একটা ত্রাহি মাম ব্যবস্থা করা হচ্ছিল। বিচ্ছিন্নতাবাদী শক্তিরা যারা বিভিন্নভাবে সরে গেছিল, বিজেপি যখন পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর যারা মনে করছিল যে বিচ্ছিন্নতাবাদকে তারা এগিয়ে নিয়ে যাবে, তারা দূরে সরে, তারা কোনো না কোনো কারণ দেখে এখানে একজোট হচ্ছিল। যাদের সঙ্গে ছাত্র বা শিক্ষার সামান্যতম যোগাযোগ নেই, তারা পথে নেমেছিল। আমি যেটা আগেও বলছিলাম, ঘোলা জলে মাছ ধরার যে চেষ্টা করছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে সিদ্ধান্ত, এটাকে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক নিয়ে হচ্ছে। কেননা মাস্টার স্ট্রোক এই কারণে বলা হতে পারে, সবার আগে যেটা নরেন্দ্র মোদী সরকার যেটা সবার আগে ভাবছে, দেশের উন্নয়ন, দেশের সামগ্রিক উন্নয়ন। এই সামগ্রিক উন্নয়নের মধ্যেখান দিয়ে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে আরও যাতে অগ্রগতি, আরও ভালো ব্যবস্থা নেওয়া হয়, সেই জায়গাটা মাথায় রেখে বারংবার চেষ্টা করে ছাত্রদের সঙ্গে বৈঠক করেছে। ছাত্রদের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলোর মধ্যে 3টি মৌলিক দাবির মধ্যে 2টি দাবি প্রথমেই মেনে নেওয়া হয়েছিল এবং তারপরে 1টি দাবি বাকি ছিল। তারপরেও ছাত্ররা নিজেদের আন্দোলন লড়াই করেছিল। ছাত্রদের মতো ছিল ঠিক কথাই, কিন্তু ছাত্রদের সঙ্গে অনেক জিহাদি ঢুকে গেছিল, অনেক যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি ঢুকে গেছিল। তারা নানাভাবে ছাত্রদের এই আন্দোলনকে কলুষিত করে নিজেদের যে ইচ্ছা, নিজেদের যে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করছিল এবং গোটা দেশ জুড়ে গোটা দেশের বিভিন্ন জায়গায়, যেমন কোনো জায়গায় কোনো উন্নয়ন থমকে যায়, বিচ্ছিন্নতার আন্দোলন শুরু করেছিল। এবং এই যে পরিকল্পিত আন্দোলন গোটা দেশ জুড়ে, সেটা বাংলা হোক, বিহার হোক, ছত্তিশগড় হোক, অন্যান্য প্রতিটা স্টেটে সেই আন্দোলনগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এবং সেই ছড়িয়ে দেওয়ার যে আন্দোলনটা ছিল, সেই জায়গাটা বোধ আদতে তো দেশের ক্ষতি, আদতে তো আমাদের গোটা দেশের ক্ষতি। সেই জায়গাটা থেকে দাঁড়াবার জন্য এইটাকে মানে ইস্তফা দিল। এটা কিন্তু পিছিয়ে যাওয়ার রাজনীতি নয়, এটা কিন্তু মাথা নত করার রাজনীতি নয়, এটা কিন্তু হেরে যাওয়ার রাজনীতি নয়। এই রাজনীতিটা যেটা হলো, মোদী সরকার যে সিদ্ধান্তটা নিল, সেটা হচ্ছে কিন্তু এমনটা নয় আন্দোলনে পিছিয়ে গেল, 10 দিনের আন্দোলনে নতজানু হয়ে মেনে নিতে বাধ্য হলো, ইস্তফা দিতে বাধ্য হলো। ব্যাপারটা কিন্তু কোনো মতেই এমনটা নয়। বিষয়টা হলো, ছাত্রদের যে দাবিগুলো, ছাত্রদেরকে সামনে রেখে পিছন থেকে যারা লড়াই করছিল, যাদের চাহিদা ছিল অন্য রকম, যারা দেশটাকে আবার একটা নড়বড়ে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি তো বলবো তোমাকে, এই যে গতকালই যে মিছিলটা হলো কলকাতায়, আমি স্পষ্ট বলতে চাই, সেই মিছিলে যদি কারো এমন পোশাক ছিল যে পোশাকগুলো ভারতীয় পোশাক বলেই মনে হয় না, বহিরাগত দেশের পোশাক, নির্দিষ্ট ধর্মাবলম্বীরা সেই পোশাক পরে, যাদেরকে কোনোদিনও দেখে মনে হয় না তারা ইউনিফর্ম পরে স্কুলে গেছে, তারা সেই আন্দোলনে গিয়ে বলেছে বিভিন্ন রকমের কথা। তাদের সঙ্গে তারা কেউ কখনো নিট পরীক্ষা দেয়নি, বা তাদের পরিবারে কেউ নিট পরীক্ষা দিচ্ছে এমন না হতে পারে। অর্থাৎ শিক্ষার সঙ্গে কোথাও কিছু নেই। তারা গিয়েছিল, তাদের পছন্দ নয় বিজেপি সরকার থাকুক, তারা চায় এই সরকারকে কোণঠাসা করে, সরকারকে নড়িয়ে দিয়ে কোনোভাবে গোটা দেশটাকে এমন একটা দেশ করে দেওয়া দরকার, যে দেশটা অন্য দেশের মতো হয়ে যাক, বাংলাদেশের মতো হয়ে যাক, শ্রীলঙ্কার মতো হয়ে যাক, সিরিয়ার মতো হয়ে যাক, পাকিস্তানের মতো হয়ে যাক। কিন্তু এটা ভারতবর্ষ, যেটাকে কোনো মতে কেউ কোনোভাবে ভাঙতে পারবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে আবার এই যে যারা শিক্ষার নামে বলছিল, শিক্ষার নামে দেশকে নাড়াবার চেষ্টা করছিল, তাদের মুখে ঝামা ঘষে গেছে। এখন দেখার তারা কি করে, কেননা
ওরা যে 3টে দাবি দিয়েছিল সে 3টে দাবি তো মানা হয়েইছে। একই সঙ্গে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, মোট 47 জন কর্মীকে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সরিয়ে দেওয়া নয়, তদন্ত করা হচ্ছে। ছাত্ররা আদতে যে কথা বলেছিল সেই কথাগুলো সব শোনা হয়েছে, কিন্তু ছাত্রদের মুখোশ পরে যারা ছাত্র আন্দোলনের নামে দেশটাকে নষ্ট করতে চাইছে, দেশের অগ্রগতি রুখতে চাইছে, ঠিক এই সময়ে দেশ জুড়ে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতে চাইছে, তাদের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেল। তাদের কোনো আন্দোলনের পথ নেই, তাদের সামনে কোনো ইস্যু নেই। তারা করেছিল কি, কোনো একটা নির্দিষ্ট ইস্যু ছাত্ররা তুলেছিল, সেই ইস্যুতে তারা হাত গরম করতে গিয়েছিল, এবং সেই জায়গাটায় ধর্মেন্দ্র প্রধান এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি মন্ত্রিসভা এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে তারা পিছপা হতে বাধ্য হবে, এবং পিছপা না হলে দেশের জনগণ তাদের ঠেলে পিছনে সরিয়ে দেবে। অভিনীত একেবারে এই পদক্ষেপের পর এখনো পর্যন্ত যা সামনে আসছে পরিস্থিতি, শুভ্রাংশু, তার কারণ দিল্লি থেকে শুরু করে কলকাতা যা দেখলে ছিলাম, যেটা বারবার আমরা আমাদের খবরে আসছিলাম, আমাদের প্রত্যেক জায়গায় রিপাবলিকের রিপোর্টার রয়েছে, প্রত্যেক জায়গায় রিপোর্টাররা গিয়ে কভার করছে। তারা যেটা দেখেছে যে এখানে ছাত্ররা ছিল না এমনটা নয়, কিন্তু ছাত্রদের সঙ্গে, ছাত্রদের ভিড়ে এমন লোকজন মিশে গিয়েছিল, সেটা তুমি যেখানেই বলো, সেটা বিহার বলো, সেটা পশ্চিমবঙ্গের আমাদের শিয়ালদার এখানটা বলো, সত্যি আমি জানি প্রত্যেকটা স্টেটে, ছত্তিশগড় বলো বা দিল্লিতে যেখানে হচ্ছে যন্তর মন্তর তার সামনে যেখানটায় বলো, সেখানে কিন্তু দেখা গেছে সুযোগ সন্ধানীরা, যারা ভারতের ভালো চায় না, কিছু রাজনৈতিক দল করা বড় ভুলে যাও, আমি বলছি বামপন্থীদের কেউ বা পুরো বামপন্থী দলগুলোই এমন কিছু কাজ শুরু করেছিল যে কাজটা ভারতবর্ষকে ভেঙে খান করার চক্রান্তের মতন, তছনছ করার মতো চক্রান্তের মতন। কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ছবি, যদি পুলিশ সেই রকম ব্যবস্থা নিত, আজকে কিন্তু এই রকম ঘটনার পর বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে পুলিশ নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিল, পুলিশ আহত হয়েছে, পুলিশ কম আহত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা ভারত জুড়ে একটা ভুল চিন্তা, ভুল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছিল, এবং যে ক্ষেত্রে যেটা বারবার দেখা গেছে সোশ্যাল মিডিয়াকে বাজেভাবে ব্যবহার করা হয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে এই সিদ্ধান্তের পর এখন দেখার তাদের অবস্থা কী হবে। আমার ব্যক্তিগত মতামত যেটা মনে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এরপর আর এই যারা আন্দোলনকারী তাদের বলার মতো আর কোনো পথই খোলা রইল না। অভিক, একেবারে যে আন্দোলন জোরালো করার চেষ্টা করেছিল একেবারে সর্বতভাবে সব দিক থেকে, আজ একের পর এক সিদ্ধান্তে সম্পূর্ণ কোণঠাসা এই বিচ্ছিন্নতা জেহাদিরা। শুভ্রাংশু, দেখো, আন্দোলনে যে জেহাদিদের কথা বলা হয়েছে, আমি তো যেটা বলবো, আমরা বারবার যেটা দেখেছি প্রত্যেকটা আন্দোলনে প্রাথমিকভাবে আন্দোলনটা শুরু হচ্ছে নির্দিষ্ট জায়গায়, তারপর সেই জায়গায় যারা ঢুকে যাচ্ছে তারা জেহাদিরা কেন এই মুহূর্তে জেহাদিরা যেটা চায় ভারতবর্ষে, যে জেহাদিরা যেটা চায়, ঠিক আছে আমরা বলছি কথা। অভিক, আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দর, বিধায়ক। দেবাশিস বাবু, হ্যালো, এই যে আন্দোলন, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু তার আগে আমরা দেখেছিলাম যখন ছাত্র আন্দোলনের মধ্যে পিছন থেকে ঢুকে গিয়েছিল জেহাদিরা, ঠিক এই জায়গায় তো জেহাদিরা এবার মুখ থুবড়ে পড়বে, তো মুচড়ে গেছে, এবার কি হবে? আসল উদ্দেশ্যটা তো অন্য ছিল। আদতেও আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, আর পরবর্তীকালে সেটা ডিপ স্টেটের থিওরি আগেও বিভিন্ন সময় এসছে, এবং আসল ওদের উদ্দেশ্য যেটা ছিল যে এটাকে সামনে রেখে গভর্নমেন্টকে ডিস্টার্ব করা, এবং একটা নির্বাচিত গভর্নমেন্টকে যেরকম ভাবে আপনি দেখবেন যে বাংলাদেশ বা নেপালে হয়েছে, পুরো একই একটা পরিকাঠামো নিয়ে, একই থিওরি নিয়ে চলছিল।
কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে রাজ্য সেন্ট্রালে কোনোভাবেই কোনো রকম দুর্নীতিকে সাপোর্ট করে না, এবং যা যা করণীয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন। এই আন্দোলনটা এবারে কারা কারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এবং আসল উদ্দেশ্য কি ছিল এর পিছনে, এই যে এতদিন ধরে ভ্যান্ডালিজম চালিয়েছে এবং কিভাবে ফান্ডিং এসছে, এটা অনেক কিছু কিন্তু এবার বেরোবে। আসল তদন্তটাও এরপরে যেখানে জায়গায় দাঁড়াবে, কারা কারা কোথায় কোথায় মদত দিয়েছে এবং কিভাবে সংগঠিত করতে গেছিল, এবং ভারতবর্ষ এরকম ঘটনা বারে বারে ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা সামনে যখন আসবে, এটা মানুষের জানা দরকার। এই আবার এই আন্দোলনকে সামনে রেখে যে ঘটনা ঘটানো হচ্ছে এবং বিদেশি রাষ্ট্রের সহায়তায় যে ফান্ডিং আসছে এবং তারা এই কাজ করতে চাইছে, এটা অত্যন্ত বলতে পারেন একটা ভয়ঙ্কর প্যাটার্ন চলছে। দেবাশিস বাবু, আপনি একজন পুলিশ আধিকারিকও ছিলেন, পুলিশে অনেক উচ্চ পর্যায়ে আপনি কাজ করেছেন। আপনি এখন যে কথাটা বলছেন ফান্ডিং, বাইরে থেকে টাকা আসছে, জেহাদির ব্যবস্থাটা, এটা যদি আরেকবার বলেন এই আন্দোলনের সঙ্গে কীভাবে এই ঘটনাগুলো সম্পৃক্ত হয়ে গিয়েছিল? প্রত্যেকটা আন্দোলন হয়েছে, যখন আমাদের কৃষি বিল এসেছিল তখনও বাইরে থেকে ফান্ডিং এসেছিল। এই যে FCR এর মাধ্যমে বিভিন্ন যে এখানে টাকা পাঠানো, ফান্ডিং আসা এবং আমাদের গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা। ইলেকশনের আগেও কিন্তু এরকম আমরা যে জর্জ সোরসের নাম শুনেছি, তিনি ফান্ডিং করেছিলেন যাতে কেন্দ্রীয় সরকার মানে এবারে মাননীয় প্রধানমন্ত্রী না জিতে আসতে পারেন। এবং তারপরে ওই যে একটা করে ঘটনাকে সামনে রেখে পুরো যেটা হচ্ছে, এবারে কিন্তু সংসদে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিল আসতে চলেছে, যার মধ্যে FCR ইজ ওয়ান অফ দেম। এবং এই বিলটি আসলে এই যে যতগুলো NGO কে বা বিভিন্ন সংস্থাকে সামনে রেখে এই দেশে যে টাকা ঢুকছে এবং সেটা দিয়ে যে জঙ্গি মানে আন্দোলনের কাজে বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিভিন্নভাবে বা বিদেশি শক্তি মানে আমাদের যে সার্বভৌমত্ব বা নির্বাচিত সরকারকে বা গণতন্ত্রকে ডিস্টার্ব করতে চাইছে, এটা কিন্তু বৃহত্তর তদন্ত সামনে আসবে। সরকার উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। প্রথম ক্ষেত্রে যেটা ভুল কাজ হয়েছে, যেটা তাদের প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া, আর যেটা আন্দোলনকারীরা যেটা চেয়েছিলেন সেটা করে দেওয়া হয়েছে। এবার আসল ঘটনা কিন্তু সামনে বেরিয়ে আসবে, কত বড় বৃহত্তর ষড়যন্ত্রের পিছনে রয়েছে। এবং এই সংসদের যে এই অধিবেশনেই, বাদলকালীন অধিবেশনেই অনেকগুলো ইম্পর্টেন্ট বিল পাস হবে। তার ভারতবর্ষকে প্রোটেকশন দেওয়া এবং সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। এটা কিন্তু ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট। এটা না হলে বারে বারে এই ঘটনা কিন্তু চলতে থাকবে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন, আমরা শুনলাম দেবাশিস ধরের কথা। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন এবং বাদল অধিবেশনের কথা বললেন। ঠিক তার আগে বাদল অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আসবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা আন্দোলন যে শুরু হয়েছিল, সেই জায়গাটায় একটা ভারতবর্ষকে কোনো জায়গা থেকে যে এগিয়ে যাওয়ার যে একটা প্রতিজ্ঞা নিয়েছে দেশ, এগিয়ে যাওয়ার একটা প্রতিজ্ঞা নিয়ে দেশ এগিয়ে চলছে। মোদী সরকারের একটা প্রতিজ্ঞা আছে এগিয়ে নিয়ে যেতে দেশকে খুব দ্রুত, এবং সেই এগিয়ে যাওয়াটা কেবলমাত্র বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এই ধরনের দেশের উপর এগিয়ে যাওয়া নয়। এগিয়ে যাওয়াটা হবে আমেরিকা, চীন, এদেরকেও পিছিয়ে ফেলার যে একটা প্রতিজ্ঞা, এদের সমগোত্র নয়, এদের থেকেও বেশি লড়াইয়ে যাওয়ার প্রতিজ্ঞা। ঠিক সেই জায়গাটা পছন্দ হয়নি আমেরিকার বা চীনের, এদের পছন্দ হতে পারে না। যদি ভারতবর্ষ মনে করে আমি আমেরিকারও উপরে যাব, আমিও চীনের উপরে যাব, তাদের কি পছন্দ হয়? তো এই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন NGO আছে, যার মধ্য দিয়ে NGOগুলোকে টাকা পাঠায় বা ডিপ স্টেটের কথা, যেগুলো সকলেই আপনারা এখন জানেন ব্যাপারটা। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষকে একটু টালমাটাল করে দিলে কেমন হয়? এই যে বিলগুলো পাস হবে, বাদল অধিবেশনে যে বিলগুলো পাস হবে, তার আগে দেশটা একটু টালমাটাল করে দিতে হবে না? সেই টালমাটাল করে দেওয়ার প্রচেষ্টা এবং সেই জায়গায় আন্দোলন, এবং সেই আন্দোলনটাকে ভারত সরকার খুব বুদ্ধিদীপ্ত হবে, খুব ভালোভাবে একেবারে বন্ধ করে দিল। তার কারণ ওদের যে 3টে দাবি ছিল, 3টে দাবি মেনে নিয়েছে গভর্নমেন্ট, এবং সেই সঙ্গে যারা দোষী তাদের সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে এবং সেই আশ্বাসও দেওয়া হয়েছে। ধন্যবাদ ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, সরাসরি ছিলেন নিউজরুম থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।